প্রিয় বন্ধুবর সভাপতি স্বপন বন্ধু, আমি সর্বপ্রথম আজকের এই জাতীয় বিজ্ঞান দিবসে গণদর্পণের মতো একটা সংগঠনের নিজস্ব সভাগৃহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন চিকিৎসক, যোদ্ধা, সার্জেন, রক্তদান উদ্যোগকারী ডক্টর নরমান বেতুল সম্পর্কে কিছু বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি সাধারণ সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর নরমান বেতুল যতদিন বেঁচে ছিলেন তার থেকে 1 বছর বেশি আমি রক্তদান আন্দোলনে কাজ করেছি। বুঝতেই পারছেন, অথচ সেই মানুষটি জীবনে যা ওই 49 বছরের মধ্যে যা দিয়ে গেছে তা আজও সারা পৃথিবী সেইভাবে তার মর্যাদা আমরা দিতে পারিনি। কিন্তু এই আগামী 4 মার্চ তার জন্মবার্ষিকী, সেই সূত্রে আমি আজকে আমার এই তার স্মৃতির উদ্দেশ্যে যে বক্তৃতা সেটা তাকেই আমি উৎসর্গ করছি। আর বোঝরায় যে মানুষটি আমাকে এই সংগঠনের সাথে যুক্ত করেছিল তার সম্পর্কেও আমি দু একটা মুখপাত করে দিতে চাই। ওইটা অনেকে আজকে এখানে যারা আছেন তারা অনেকে জানেন না। তখন ভারতবর্ষের রক্তদান আন্দোলনের একেবারে প্রথম সারির রাজ্য ছিল পশ্চিমবঙ্গ। আপনারা জানেন যে HIV/AIDS আসার পর, অর্থাৎ 1980 সালে চেন্নাইতে যে HIV প্রথম ধরা পড়ে, তারপর ভারত সরকার একটু নড়ে চড়ে বসেছিল। তার কারণ রক্ত সংক্রমণের মধ্য দিয়ে প্রায় 100%ই HIV সংক্রমণ হওয়ার সুযোগ ছিল। তার আগে কিন্তু ভারত সরকার বা কোনো সরকারই এই বিষয়টা নিয়ে কাজ করেনি। কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে 70-এর দশকে স্টুডেন্ট হেলথ হোম এবং নরমান বেতুল হচ্ছে পৃথিবীর প্রথম রক্তদান উদ্বুদ্ধকারী। আজকে আমরা অনেক কথা বলি, যাই হোক আমি তার জীবনী সম্পর্কে প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু আমার জানাতে ইচ্ছে করছে। 1970-এর দশক, 70 সাল, আমি তখন 10ম শ্রেণীর ছাত্র। আমার বাড়ির দরজায় লেখা চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান, মাও সেতুং জিন্দাবাদ। ঠিক সেই সময়ে আমাদের যে বিদ্যালয়ে আমি পড়তাম সেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাও ছিলেন আমার স্বর্গীয় পিতা। 1970 সালের 19শে আগস্ট আমার পিতা, সেই সময় উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা জেলা ভাগ হয়নি, একটি জেলা ছিল। ওই মহকুমা হাসপাতাল ছিল বারাসাত, যেটা আজকে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে নয়, সেই বারাসাত মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার 2 বোতল রক্তের জন্য ডাক্তার পাল রিকুইজিশন করেছিলেন। সেই রক্তের জন্য যখন রক্ত আনতে গিয়েছিল তখন মেডিকেল কলেজে একমাত্র ব্লাড ব্যাংক ছিল। যারা এখানে আমার মতো প্রবীণ মানুষ আছেন তারা জানেন মহানায়ক উত্তম কুমারের উদ্দেশ্যর, অর্থাৎ আজকের যে ইমার্জেন্সি আছে মেডিকেল কলেজে তার সিঁড়ির নিচে ছিল একমাত্র ব্লাড ব্যাংক। সেই ব্লাড ব্যাংক থেকে রক্ত আসার আগেই আমার পিতা 52 বছর বয়সে উপরে চলে যান। তারপরে আমার বিদ্যালয়ের সামনে একদিন, বিদ্যালয়ে যখন 10ম শ্রেণীর ছাত্র, 11 জন যুবককে পিছনে হাত বেঁধে মৃত অবস্থায় পাওয়া গেল ব্যারাকপুর রোডে। নিশ্চয়ই আপনারা যারা প্রবীণ আছেন তারা স্মরণ করতে পারছেন 70 দশকে তখন রুনু মোহনীয় ছিলেন। সেই সময় বোধহয় সম্ভবত পুলিশের, পরে যেটুকু আমরা জানতে পেরেছি তাদেরকে হত্যা করেই ওখানে ফেলে রাখা হয়েছিল। তারপরেই আমাদের পাড়ায় পাড়ায় যত ইয়াং ছেলে আছে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যেত থানায় নকশালবাদী বলে। আর বাড়ির লোকেদের মধ্যে একটা, সেই সময় ওই বাবার মৃত্যুর পর 5 মাস পরেই আমাকে প্রথম আমরা 2 ভাইকে চালান করে দেওয়া হলো শিলিগুড়িতে। আবার যেখানে আমার কাকার বাড়ি তার পাশে হচ্ছে চারু মজুমদারের বাড়ি, সেখান থেকেও পুলিশ একদিন। তো সেই সময়ে সেইখান থেকে আবার বেরিয়ে চলে গিয়েছিলাম আসামের বরাক উপত্যকা, যেখানে আমার বন্ধু স্বপন বন্ধুকে আমি একবার নিয়ে গিয়েছিলাম। অথচ যাতায়াতটা সেই তখন থেকে আমার শুরু হয়েছিল 70-এর দশকের শেষ দিকে। ওইখানে 9 মাস বনবাস জীবন যাপন করে ফিরে এসেছিলাম।
তারপরে আবার লেখাপড়া শুরু হলো। 72 সালে হায়ার সেকেন্ডারি 71-এ পাশ করার কথা ছিল, একটা বছর স্কুল বিদ্যালয়ে পড়িয়ে দেওয়া হলো। 72-এ হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিলাম, 72-এ গোয়েন্দা কলেজে ভর্তি হলাম। তো সেই সময় থেকেই রাস্তার সামনে দেখেছিলাম ডক্টর অরুণচন্দ্র সেন, যিনি স্টুডেন্ট হেলথ হোমের যারা প্রতিষ্ঠাতা তাদের মধ্যে অন্যতম, MBBS পাস করা কিন্তু কোনোদিন প্র্যাকটিস করেন। তিনি স্বাস্থ্য আন্দোলন, জনস্বাস্থ্য আন্দোলন, সাক্ষরতা আন্দোলন এইসবের মধ্যেই যুক্ত ছিলেন। একদিন ওই বিবি গাঙ্গুলি স্ট্রিটের সামনে দিয়ে ওই মিছিল, নির্বাক মিছিল হেঁটে যাচ্ছিল, জীবনের জন্য হাঁটুন, বিষয়টা ছিল রক্তদান। তারপরে আমি 3টি বই পড়ি, 3টি বইয়ের মধ্যে আমি যে কেউ বেড়া বলছি, ওই বইটি পড়ে আমার চেতনার বিকাশ ঘটে। তারপরে আমাকে আমার এক বন্ধু বলে, মহাচিনের প্রতীক এই বইটা পড়। মহাচিনের প্রতীক বইটা পড়ার পর দেখলাম যে সত্যিকারের যে রক্তদান আন্দোলনের যে বিকাশ সারা পৃথিবীতে আজকে আপনারা দেখছেন। পৃথিবীর 64টা দেশ এখন রক্তদানে স্বয়ংবর হয়েছে। অর্থাৎ সেই সব দেশে মানুষ যদি রক্ত আনতে যায়, মানুষ ব্লাড ব্যাংক থেকে রক্ত না পেয়ে ফিরে না, বা তাকে কেউ বলে না যে আপনি রক্ত দিলে রক্ত পাবেন। পৃথিবীতে 64টা দেশ এই জায়গায় সফল হয়েছে, কিন্তু আমাদের দেশ নাকি এখন বৃহত্তর 5টা মহাশক্তির একটা শক্তি। আমরা চন্দ্রযানে, মহাকাশে আমরা যান পাঠাচ্ছি বিজ্ঞান দিবসে, নিশ্চয়ই আমরা সেটাও আমরা নাসার যারা বিজ্ঞানী আছে তাদেরকে প্রশংসা করব। কিন্তু যে আন্দোলনের উপরে নির্ভর করে আজকে আমাদের এই যেটা বৌদ্ধদা বারবার করে বলতো, এই রক্তটাও কিন্তু হচ্ছে একটা লোহিত লিকুইড অর্গান ডোনেশন। এই যে মহাচিনের প্রতীক পড়ার পর স্ক্যালপেল দি শোট বইটা পড়ার খুব ইচ্ছে হলো, কিন্তু বিশ্বাস করুন ছাড়া পশ্চিমবঙ্গে আমি কোথাও খুঁজে স্ক্যালপেল দি শোট বইটা পাইনি। পরবর্তী জীবনে প্রায় 80 সালের শেষের দিকে আমি চণ্ডীগড়ে গিয়ে 9 দিন থেকে আমি স্ক্যালপেল দি শোট পড়েছিলাম। তো যাই হোক, একটা খ্রিস্টান পরিবারে, পাদ্রী পরিবার, তার মা বাবা ছিলেন পাদ্রী, সেই ধর্মযাজক, তার দ্বিতীয় সন্তান ছিল আমাদের এই নরমান বেতন। খুব ছোটবেলা থেকেই অত্যন্ত কিউরিসিটি, যার মধ্যে সবসময় একটা কৌতূহল থাকতো, এবং তার মা তাকে যে শৈশবের যে শিক্ষা দিয়েছে, ঈশ্বর মধ্যে বিশ্বাস করো, ঈশ্বরকে স্মরণ করো, মিথ্যে কথা বলো না, মানুষের জন্য কাজ করো, এই কথাগুলি উনি বারবার ওর মার কাছে শুনতেন, বাবার কাছে শুনতেন। সেই জায়গায় দাঁড়িয়ে 1890 সালের 4 মার্চ জন্মগ্রহণ করলো এই নরমান বেতুন। তারপরে আমি আর বিশদে যাচ্ছি না, কিন্তু তার যখন মা এবং বাবা দুজনেই চার্চে ধর্মযাজকের কাজে ব্যস্ত থাকতেন, কোনোদিন ফড়িং কেটে সেটাকে আবার কেটে জোড়া দেওয়া, কোনোদিন ব্যাংকটাকে ধরে ব্যাংকটাকে কেটে জোড়া দেওয়া, বারবার তার মা তাকে পড়াশোনার মনোযোগ দেওয়ার কথা বলে, সে তার মধ্যেই আনন্দ পায়। অর্থাৎ বিজ্ঞান দিবসে এই যে বিজ্ঞান ভিত্তিক তার যে চিন্তাধারা, তার শৈশব বয়স থেকে তাকে তার ওই দিকেই যে তার নজর ছিল, এটা কিন্তু একাধারে একজন মানুষ, এতগুলি গুণের অধিকারী পৃথিবীতে খুব কম মানুষকে দেখা যায়। তাই আমার চিন্তনে, আমার মননে সবসময় নরমান বেতুনকে আমি মনে করি আমার গুরুদেব, এবং আমি ওনার বই পড়ে, জীবনী পড়ে ওনার প্রতি যে আকৃষ্ট হয়েছি। উনি বিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ওনার পড়াশোনার থেকে বেশি মনোযোগ ছিল ওনার ছবি আঁকা, এবং ছবি আঁকায় উনি এমন একটা পারদর্শী হয়ে উঠেছিলেন যে ছবি আঁকাটা অন্যান্য শিল্পীর থেকেও তিনি ভালো ছবি আঁকতেন। সেই জায়গায় দাঁড়িয়ে তারপরে তিনি মেডিকেল পড়বার জন্য, কিন্তু মেডিকেল পড়বার মতো আর্থিক অবস্থা তার পরিবারের ছিল না। তার পরিবার তখন পুরোপুরি এই চার্চের যে সামান্য রোজগার, সেই রোজগারের উপরে নির্ভরশীল। কিন্তু তিনি 28 বছর বয়সে এমডি পরীক্ষা দেওয়ার জন্য তিনি আবার বাইরে চলে গেলেন এবং পরীক্ষা দিলেন। পরীক্ষা দিয়ে ডাক্তারিতে ভর্তি হলেন, কিন্তু তাতে তার মন বসে না। ডাক্তারি পড়তে পড়তে আবার দেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি দেখা গেল, কানাডায় যুদ্ধ হলো, ফ্রান্সের চিকিৎসা
হাসপাতালে অনেক দিন ভর্তি থাকলেন, আহত হয়েছিলেন, পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছিলেন। তার অপারেশন হয়েছিল, প্রায় 6 মাস চিকিৎসার পর তিনি আবার মেডিকেল কলেজে এসে ভর্তি হলেন। মেডিকেল কলেজে এই পড়তে পড়তে তিনি ডাক্তারি ডিগ্রি পেলেন, কিন্তু ডাক্তারি ডিগ্রি পাওয়ার পরেও 1923 সালের পরে উনি এফআরসিএস পরীক্ষা দিতে আবার লন্ডন চলে গেলেন। তো এরকম বহু কিছুর মধ্যে তার শেখার যে আগ্রহ, তার প্রত্যেকটা বিষয়ের মধ্যে যে তার শেখার আগ্রহ, একবার এক শহর থেকে আরেক শহর, এক দেশ থেকে আরেক দেশ, এইভাবে সে তার পড়াশোনার যে, তারপর সে আবার ইটালিতে চলে আসে এবং ইটালিতে এসে এক নারীর সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়। তাকেই তিনি পরবর্তী সময়ে বিবাহ করেন, তার নাম ফ্রান্সেস। এই ফ্রান্সেসের সাথে তখন তার সংসার জীবন তিনি শুরু করেন। সেটাও খুব একটা মধুর ছিল না, তার কারণ ফ্রান্সেস চাইতেন সংসার ধর্ম করবেন আর ডাক্তারিটা ঠিক করে করবেন, কিন্তু তিনি এসে দেখতেন যে ঘরের মধ্যে কোনো সময় কঙ্কাল নিয়ে গবেষণা করছেন, কোনো সময় একটা কঙ্কালের দেহ নিয়ে ওই অ্যানাটমির জন্য যেসব সেসব নিয়েছে তার গবেষণার কাজ চলছে। তাকে সংসারের কোনো কাজ দিলে তিনি সেই কাজের উপরে কিন্তু মন রাখতে পারতেন। তাকে যদি মাংস আনতে বলতেন, যে বলে আমি মাংস নিয়ে এসেছি, ফ্রিজ খুলে দেখছে যে সেখানে একটা মাথা, মানুষের মাথা গবেষণার জন্য তিনি রেখে দিয়েছেন। এই ছিল নরমান বেথুনের চিকিৎসক জীবনে। এবং তার সাথে তার মাত্র $24 নিয়ে আবার স্ত্রীকে নিয়ে, অর্থাৎ ফ্রান্সেসকে নিয়ে সে আবার আরেকটা শহরে গিয়ে প্র্যাকটিস শুরু করল। সেই প্র্যাকটিস আস্তে আস্তে খুব জমে গেল। সেখানকার একটা সেক্স ওয়ার্কার পল্লীর গরিব সমস্ত রুগীরা তার কাছে আসতে শুরু করলো, বস্তিবাসীর রুগীরা তার কাছে আসতে শুরু করলো। রুগী তার অনেক হলো, কিন্তু তারা কেউই অর্থ দিতে পারে না। আমি মাঝে মাঝে ফুয়াদ হালিমকে দেখি, কেউ লাউ দিয়ে যায়, কেউ কুমড়ো দিয়ে যায়, সেগুলি উনি আবার ফেসবুকে দেন। উনি আমার ফেসবুকে আছেন যে আজকে রুগীদের কাছ থেকে আমার প্রাপ্য হয়েছে যে এই 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 জিনিসগুলো। ঠিক সেই রকমভাবে যিনি মাংস বিক্রেতা বললো, আমি অর্থ দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে রোজ মাংস দিয়ে যাবো। মাংস খেতে কোনো হনুমান খুব ভালোবাসতেন, তার স্ত্রীও খুব ভালোবাসতেন, তাই তিনি মাংস দিয়ে যেতেন। এইভাবে কিছুদিন তাদের এই প্র্যাকটিস চললো। তারপরে একটা সময় তার প্র্যাকটিস মোটামুটি সে জমে গেল। সেই জমে যাওয়ার পর প্র্যাকটিস তিনি শুরু করলেন। সেই প্র্যাকটিসের মধ্যে তার নিজস্ব শরীর খারাপ হলো। শরীর খারাপ মানে তার কাশি, সর্দি, জ্বর কিছুতেই তাকে কমছে না। সেই সময় তিনি বারবার করে তাকে তার চিকিৎসক বন্ধুরা তারা বলছেন যে তোমাকে পরীক্ষা করতে হবে, তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে, তোমাকে চিকিৎসা নিতে হবে। কিন্তু তার চরম ব্যস্ততা যে মানুষের সেবা করা, মানুষকে চিকিৎসা প্রদান করা, তার মধ্য দিয়ে তার নিজেকে সেইভাবে কিন্তু তার চিকিৎসা করার সুযোগ তার জীবনে হয়ে ওঠেনি। এবং হয়ে ওঠেনি, আস্তে আস্তে সেই রোগ এমন একটা জায়গায় মাত্রা গিয়ে দাঁড়ালো যে তিনি নিজস্ব আয়নায় তিনি দেখতে পেলেন যে নরমান বেথুনের যে চেহারা ছিল, সেই চেহারা আস্তে আস্তে কিন্তু একেবারেই শীর্ণকায় তিনি হয়ে পড়েছে। তার ওজন অনেক কমে গিয়েছে, তার চোখের দিকে তাকানো যাচ্ছে না, তিনি নিজেই উপলব্ধি করলেন। তাই ফ্রান্সেসকে তিনি বুঝলেন যে তিনি যক্ষা রোগে আক্রান্ত হয়েছেন। এবং যক্ষা রোগে আক্রান্ত হওয়ার এই অজুহাত দেখিয়ে তিনি ফ্রান্সেসকে বললেন যে তুমি আবার ফিরে যাও তোমার দেশে, তুমি আমার সাথে থেকো না, আমার সাথে থাকলে তোমার কিছুই করবে না, তোমাকে ফিরে যেতেই হবে। ফ্রান্সেস তাকে অনেক কিছু বোঝালেন, কিন্তু ফ্রান্সেসের কথা তিনি কোনোদিন শুনতে চাইলেন না। তারপরে একান্ত না পেরে ফ্রান্সেস অগত্যা ফিরে গেলেন। এবং তারপর নরমান ফিরে গেলেন তার নিজস্ব দেশ কানাডায়। তার মা বাবা স্টেশনে এলেন, সেইখান থেকে তাকে নিয়ে যাওয়া হলো একটা জায়গায়। চিকিৎসকরা পরীক্ষা করলেন, পরীক্ষা করে বুঝলেন যে প্রায় যক্ষা রোগে তার ফুসফুসের একটা পাশ প্রায় নষ্ট হয়ে গেছে, তাই তাকে স্যানিটেরিয়ামে যেতে হবে। তিনি তো একজন বড় চিকিৎসক ছিলেন, তাই নিজেই উপলব্ধি করেছিলেন যে এসব ডাক্তার দিয়ে আমার কিছু হবে না,
তিনি আগেই একটা স্যানিটেরিয়াম, খুব নাম করা নিউ ইয়র্কে, সেই স্যানিটেরিয়ামে চিঠি লিখে তবে সেখানে দিয়েছিলেন। যে চিঠির উত্তর এলো, তাকে ওই স্যানিটেরিয়ামে ভর্তি করা হলো। স্যানিটেরিয়ামে তার মতোই আবার 4 জন পাগল ডাক্তার, যাদেরকে মানুষের জন্য যারা করে তাদেরকে পাগল বলে। সেই পাগল ডাক্তার তারাও তার সাথে এসে পড়লো এবং সেখানে রোগী ভালো খাওয়া দাওয়া এবং চিকিৎসা। আপনারা জানেন যে আমাদের দেশের কবি সুকান্ত ভট্টাচার্য যখন মারা গিয়েছিল, তখন আইসোকেই নিতাম্বুরাল স্টেপটোমাইসিন আবিষ্কার হয়নি, তাহলে হয়তো সুকান্ত ভট্টাচার্যের জীবন যেত না। ঠিক এই সময়ে ওনার সেই আর কিছু নেই, অর্থ আর বিশ্রাম, কিন্তু তারাও বিপদে চালিত হলো। অত্যন্ত মদ্যপান করতেন, অত্যন্ত সিগারেট খেতেন, সিগারেট খেতেন, মদ্যপান করতেন। তিনি ওই হাসপাতালের মধ্যে থেকেই ক্রমান্বয়ে খালি সিগারেট খাওয়া, তার সাথে তার 3 চিকিৎসক বন্ধু ডাক্তার, তারাও সেই জায়গায় প্রত্যেক দিন ডাক্তার যারা আসেন তারা এসে দেখছেন যে কিছুটা অগ্রগতি হলেও আবার সে অগ্রগতি পিছিয়ে যাচ্ছে। কেন এই চিকিৎসার অগ্রগতিটা এগিয়ে থাকছে না, এর কারণ কিন্তু ডাক্তারবাবুরা ধরতে পারছিলেন না। পরে সেখানকার যারা সেবার কাজে ছিলেন নার্সরা, তারা ডাক্তারবাবুকে অভিযোগ করলেন, ইনারা কিন্তু এখানে এই হাসপাতালের মধ্যে মদ্যপান করছেন, ধূমপান করছেন। যক্ষা রোগীরা যদি ধূমপান করে, আপনারা জানেন যে কী অবস্থা। সেই সময় এই কথাগুলি তার কাছে ডাক্তারবাবুরা তারা বললেন, দুটো উনি ভালো ছবি আঁকতেন। উনি ভাবলেন যে তাহলে কি আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করব? আমরা এই যক্ষা রোগে আমাদের ফুসফুসের মধ্যে যে পুজ রক্ত জমছে, এই পুজ রক্তগুলি আমাকে শেষ করে দেবে, আর আমি এর কোনো সুরাহা করতে পারবো না। উনি নিজেই তখন পৃথিবীতে এর কোনো এইভাবে কেউ চিন্তা ভাবনা করেনি, কোনো চিকিৎসা করেনি, কোনো সার্জন করেননি। নরমান বেথুন ফুসফুসটা একে দেখালেন তার ওই স্যানিটেরিয়ামের চিকিৎসকদের, যে এইভাবে যদি আপনি, আমার তো দুটো ফুসফুসের মধ্যে একটা ফুসফুস ভালো আছে, একটা ফুসফুসের মধ্যে যক্ষা, তার মধ্যে পুজ রক্ত জমেছে, আপনি যদি একটা ফুসফুস কেটে বাদ দেন, তাহলে কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। তখন ডাক্তার বলছে, আমরা তো এরকম শুনিনি, আপনি এরকম বলছেন, একজন চিকিৎসক আপনি, আমরাও এই ট্রায়ালটা দিতে চাই, কিন্তু এর মৃত্যুর জন্য কিন্তু আপনি নিজেই দায়ী থাকবেন। বললো, আমি রেডি আছি, আমাকে দিয়ে আপনারা গিনিপিগ ট্রায়াল করুন। এবং সেই ট্রায়াল হলো যক্ষাক্রান্ত ফুসফুসটাকে কেটে বাদ দেওয়া হলো। বাদ দেওয়ার 34 দিন পর নরমান বেথুন দেখলেন যে তার গাঢ় জ্বর চলে গেছে, ওজন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। ডাক্তাররাও দেখলো যে এ তো এক বিরাট, তখনও পৃথিবীতে থোরাসিক সার্জারি, অর্থাৎ এটাকে যে আপনারা বলতে পারেন আজকে যে ওপেন হার্ট সার্জারি এত মুড়িমুড়কি হয়ে গেছে। আজকে আমাদের রাজ্যে কারো যদি ভালভ রিপ্লেসমেন্ট করতে হতো, ওপেন হার্ট সার্জারি করতে হতো, তাকে ভেলোর যেতে হতো। আমি নিজে ভেলোরে পেশেন্ট নিয়ে গেছি, তখন আমাদের মেডিকেল কলেজগুলিতে কেউ করতে সাহস পেতেন না। উঠলেন যে ডক্টর সুধাংশু ভট্টাচার্য, তিনি বম্বের যশোর হাসপাতালে অপারেশন করতেন। সপ্তাহে একদিন করে কলকাতায় উনি উডল্যান্ডে আসতেন, এবং উডল্যান্ডে সেই অর্থ দিয়ে যারা অপারেশন করতে পারতেন, তারাও বেশিরভাগ তারা বম্বেতে চলে যেতেন। সেই জায়গায় দাঁড়িয়ে পৃথিবীতে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন। এইবার সুস্থ হয়ে তিনি বললেন, আমি সূর্যাস্ত দেখতে চাই না, আমি সূর্য উদয় দেখতে চাই। তিনি বেরিয়ে বললেন কি, যে আমি আবার চিকিৎসকের ভূমিকায় আমি কাজ করব। আবার চিকিৎসকের ভূমিকায় কাজ শুরু করলেন। সেখানে গিয়ে এক জায়গায় ওনারই অনন্য ডক্টর আর্চিবাল্ডের সাথে কাজ শুরু করলেন, এবং দেখলেন যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে, ওই যে ছোটোবেলায় আঁকা শিখেছিল, সেই আঁকাটা দেখুন একটা কোন মাত্রায় নিয়ে যায়। সে দেখলো যে অপারেশন থিয়েটারে যখন অপারেশন করছি, অপারেশনের জন্য যে যে জিনিসগুলি, অর্থাৎ চেস্ট সার্জারি, ওপেন হার্ট সার্জারি, আমাকে তো এই পাঁজরগুলি কাটতে হবে। পাঁজরগুলি কাটার মতো কোনোরকম যন্ত্রপাতি অপারেশন থিয়েটারে তখন মজুদ থাকতো। তিনি কোম্পানিগুলিকে ডাকলেন, ডেকে নিজের ছবি আঁকলেন, একটা ছবির বই তৈরি করে, একটা ক্যাটালগ তৈরি করে তিনি দিলেন। কোম্পানিকে ডাকলেন যে এইভাবে যদি ইনস্ট্রুমেন্টগুলি আপনারা বানিয়ে দিতে পারেন, তাহলে আমাদের এই সার্জারিগুলি আরও বেশি। প্রথমে সে ডাক্তার আর্টিকল বললো যে এইসব
জানি না, এসব তুমি করো। তারপর সেই যন্ত্রপাতি তৈরি করার যে আমরা এখন যাদের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলি, তারা সেগুলি তৈরি করে নিয়ে আসলেন এবং তার যিনি হেড ডক্টর নরমান বেতুনের যিনি হেড সেই হাসপাতালে, সেই অপারেশন করার পর তিনি বললেন, না সত্যি তো তোমার এই যন্ত্রপাতিগুলি তো আগের ব্যবহৃত যন্ত্রপাতির থেকে অনেক ভালো। আস্তে আস্তে তিনি পৃথিবীতে একটা যুগান্তকারী পরিবর্তন করলেন, যে ইনস্ট্রুমেন্টাল অ্যাডভান্সমেন্ট ইন মেডিকেল সায়েন্স ফর অপারেশন থিয়েটার ফর দিস লাং সার্জারি। এটা একটা বিরাট, সেই সময় তার অফার এলো, তিনি একটা হাসপাতালের বিভাগীয় প্রধান হয়ে সেই হাসপাতালে তিনি চাকরির সুযোগ পেলেন। অনেক বড় বেতন, অনেক সুখ, অনেক বড় মায়না। তার মধ্যে তার মাঝে মাঝে তার মধ্যে একটা ব্যথা অনুভব হয় যে আমি ফ্রান্সেসকে সেইভাবে বিদায় জানিয়ে দিলাম। আবার সে চিঠি লেখা শুরু করলো, তুমি ফিরে এসো। আমি আবার চিকিৎসা শুরু করেছি। আমার এই চিকিৎসা এখন একটা সাফল্যের জায়গায় এসেছে। ফ্রান্সেস বারবার ভাবছে হয়তো আমি যাবো, আবার তো এইরকম এই লাইফস্টাইল আবার এরকমভাবে সে করবে। এসব ভাবনা করে শেষমেশ ফ্রান্সেস আবার তার কাছে ফিরে আসলেন। কিন্তু ওই যে মানুষ বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বেরিয়েছেন, সাধারণ সম্পাদক বলেছেন, জন্মেছেন কানাডায়, পড়াশোনা করেছেন ইংল্যান্ডে, পড়াশোনা করেছেন নিউ ইয়র্কে, তারপরে তিনি কাজ করেছেন মাদ্রিদ, স্পেনের বার্সেলোনার যুদ্ধে। আপনারা জানেন যে পৃথিবীতে প্রথম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1936 সালে, অথচ সেটার কোনো স্বীকারোক্তি কিন্তু আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্য কেউ দেয়নি। তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের দেহের যে রক্ত, সেই রক্ত এবং এই যে মাদ্রিদের বার্সেলোনার যুদ্ধক্ষেত্রের কাহিনী আসার আগে এটা আসছে। তার কারণ কি, যে তখনও পৃথিবীতে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। ব্লাড ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি তার একটাই কারণ হচ্ছে মানুষের শরীর থেকে রক্ত বেরিয়ে গেলে পরে, আঙুল থেকে রক্ত কেটে গেলে পরে, সেটা যদি মাটিতে পড়ে কি হয়, রক্তটা জমাট বেঁধে যায়। কিন্তু আমরা যে দানটা করি, সেই দান করা রক্ত কিন্তু জমাট বাঁধে না। কেন দান করা রক্তটা জমাট বাঁধে না বলতে পারেন কেউ? এই বিষয়টা আবিষ্কৃত ছিল না 1936 সালের আগে। কি হতো? আগে রক্তদাতাকে ইউনিভার্সাল ডক্টর নরমান বেতুন, আমি পরে আসবো। ডক্টর নরমান বেতুন ছিলেন ইউনিভার্সাল রক্তদাতা, অর্থাৎ ও পজিটিভ, আমিও ও পজিটিভ রক্তদাতা। ও পজিটিভ তখন রক্ত দিতে পারে সবাইকে, কিন্তু ও পজিটিভ রক্ত দিতে পারে না। উনি যখন তার এই প্র্যাকটিস একটা শীর্ষ শিখরে পৌঁছে গেছে, তাকে যখন পৃথিবীর শল্য চিকিৎসকরা যোগাযোগ করছে নরমান বেতুনের সাথে, দেখা করবে, কথা বলবে, তখন উনি জানতে পারলেন যে বার্সেলোনাতে যুদ্ধ হচ্ছে, মাদ্রিদে যুদ্ধ হচ্ছে, ফ্রাঙ্কোর বাহিনী জাপানের সাথে মিলে সেখানে বোমা বর্ষণ করছে, আর প্রত্যেক দিন আহত মানুষরা তারা প্রাণ বিসর্জন দিচ্ছে। তার কারণ তাদের শরীর থেকে রক্তপাত হওয়ার ফলে মৃত্যু হচ্ছে। আহত কাউকেই বাঁচানো যেত না তখন পৃথিবীতে। তার কারণ কারো শরীরে রক্ত সঞ্চালন করার কোনো বিজ্ঞান ছিল না। আপনারা এটাও জানেন যে পৃথিবীতে এই যে মানুষের শরীর থেকে শরীরে রক্ত সঞ্চালন, ডক্টর উইলিয়াম হার্ভে 1616 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন ব্লাড সার্কুলেট ইন দ্য হিউম্যান বডি। এই যে আমি দাঁড়িয়ে যদি এখানে 40 মিনিট বক্তৃতা করি, কিন্তু এই 40 মিনিটে আমার পায়ের নখ থেকে শুরু করে আমার চুলের শিরা উপশিরা পর্যন্ত রক্ত চলাচল করে। এইটাই আবিষ্কার করেছিলেন 1616 খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম হার্ভে। রক্ত প্রবাহিত হয় কোথায়? শরীরের মধ্য দিয়ে। আর শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়। আর এই যে টক টক করছে, এই যে আমাদের দুটো অ্যারোটিক ভাল্ব, দুটো ভাইটাল ভাল্ব, আমাদের স্পন্দনগুলি, অর্থাৎ যে প্রেশারটাকে কন্ট্রোল করছে, সেই জায়গায় দাঁড়িয়ে। কিন্তু রক্তকে তরল রাখার কোনো ব্যবস্থা পৃথিবীতে ছিল না। তাই তখন রক্ত গ্রহিতাকে নিচে শোয়ানো হতো। আমরা যেমন ছোটবেলায় ঝুলন করতাম, টেপের দাগা দিয়ে আমরা ঝর্ণার উপরে বালতির মধ্যে জল রাখতাম, আর টেপের দাগা দিয়ে পাইপ করে ওই খেলার মাঠের সামনে ফোয়ারা করতাম মুখ দিয়ে টেনে। অর্থাৎ ওই ল অফ গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি নিউটনের, যে আপনার এটা উপর থেকে নিচে পড়েছিল, ঠিক তেমনি এই রক্তটা গাতা উপরে শুতো। আমাদের 1925 সালে আমাদের এই এসএসকেএম হাসপাতালে
আমাদের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে শরীর থেকে শরীরে ট্রান্সফার হয়েছে, কিন্তু তাতে অনেক মৃত্যু হতো। মৃত্যু হওয়ার পর পৃথিবীর জন পর আজকে আমেরিকা বড় দাদা হয়েছে বা অন্য দেশ আরেক দাদা হয়েছে, কিন্তু তখন পৃথিবীর সব থেকে বড় দাদা ছিল পোপ। পোপ নির্দেশ দিল, ঈশ্বর গড চাইছে যে এই মানুষটা মারা যাবে, এই মানুষ ঈশ্বরের কাছে চলে যাবে। হু আর ইউ ডক্টর? তুমি তাকে প্রাণ দেওয়ার জন্য চেষ্টা করছো, স্টপ ট্রান্সফিউশন। অর্থাৎ রক্ত সঞ্চালন করে কিছু মানুষের মৃত্যু ঘটছিল, এবং এটা হয়েছিল পোপের নির্দেশে। যদি বাচ্চাকে রক্ত দেওয়া হয়েছিল, বাচ্চাগুলো মারা গিয়েছিল এবং পোপও অসুস্থ হয়ে পড়েছিল। পোপ নির্দেশ দিলেন যে মানুষের শরীর থেকে মানুষের শরীরে আর রক্ত সঞ্চালন করা যাবে। প্রায় 50 বছর এই রক্ত সঞ্চালনের বিজ্ঞান বন্ধ করে রেখেছিল জোর করে ধর্মীয় কারণে। বিজ্ঞান দিবসে এই জিনিসটাও আমাদের জানতে হবে, কিন্তু একজন সেটাকে মানেনি। কে সে? অস্ট্রিয়ার ভিয়েনা ডক্টর কার্ল ল্যান্ডস্টাইন। ল্যান্ডস্টাইনের পরে প্রমাণ করেছিল যে না, পোপ ওয়াজ রং। মানুষের রক্তটা দেখতে লাল, কিন্তু সব রক্তটা এক নয়। 4টে পজিটিভ আছে, ও পজিটিভ, এ পজিটিভ, বি পজিটিভ, এবি পজিটিভ। এই পজিটিভ এবং অন্যান্য গ্রুপ থাকার ফলে এক রক্ত আরেক রক্তে চলে যাওয়ার ফলে মানুষের মৃত্যু ঘটে। আপনারা জানেন যে 1901 খ্রিস্টাব্দে কার্ল ল্যান্ডস্টাইনের নোবেল পুরস্কার পেয়েছে। তারপরে আবার RH নেগেটিভ, 25 বছর পর আবার RH নেগেটিভ, যেটার মধ্যে আছে সেটা পজিটিভ, যেটার মধ্যে নেই সেটা আবার 4টে RH নেগেটিভ। ঠিক সেই সূত্র ধরে নরমান বেথুন অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এবং ডক্টর হাস্টিন আবিষ্কার করলেন কি, এই রক্তকে তরল রাখার একটা দ্রবণ, সেটা কি সোডিয়াম সাইট্রেট। এই এখন যে রক্তের ব্যাগে রক্তটা গেলে পরে রক্তটা জমাট বাঁধে না, তার একটাই কারণ, ওর মধ্যে সোডিয়াম সাইট্রেট আছে 50 গ্রাম। 300 ml রক্ত নেওয়া হয়, তার মধ্যে 50 ml কিন্তু আগে জানতে ভর্তি থাকে, ওটাকে বলা হয় সোডিয়াম সাইট্রেট। ওই দ্রবণটাই কিন্তু রক্তকে তরল রেখে দেয়। আর এই বিজ্ঞানটা নরমানও আবিষ্কার করেছিল। আবিষ্কার করে মদের বোতল, তখন হ্যাভার্স কোম্পানির মদের বোতল, সে তখন তো রক্তের বোতল ছিল, সে তখন কোথায় পারেন? উনি শুনলেন ওই মাদ্রিদের ঘটনা নিয়ে পত্র পত্রিকায় বেরোচ্ছে, এরকম মানুষ গুলিবিদ্ধ হচ্ছে, মানুষ বোমায় আহত হলে সে মানুষকে আর বাঁচানো যাচ্ছে না। তিনি আবার চিকিৎসা ছেড়ে দিয়ে ফ্রান্সিসকে বিদায় জানিয়ে বললেন, আমি চললাম স্পেন। এবং গিয়ে মাদ্রিদ, স্পেনের ওই যুদ্ধক্ষেত্রে উনি হাজির হয়ে গেলেন, এবং যুদ্ধক্ষেত্রে হাজির হয়ে উনি এই হ্যাভার্ড বোতলে তিনি ও পজিটিভ রক্তদাতাদের এই ও পজিটিভ রক্তের গ্রুপ এবং ও পজিটিভ রক্তের মধ্যে ওই সোডিয়াম সাইট্রেট মিশিয়ে সেই রক্তকে তরল রেখে ওই রক্তকে আহত পার্টিজান, আহত ইনজিওর্ড তাদেরকে রক্ত দিয়ে প্রায় 70-75% আহত রুগীকে, যার 1%ও বাঁচত না। ক্রমান্বয়ে যদি আমার শরীর থেকে রক্ত পাত, ক্রমান্বয়ে যদি আমার কালো পায়খানা হয়, চিকিৎসা না হয়, তাহলে আমি এমনি মরে যাব। ক্রমান্বয়ে যদি আমার শরীর থেকে ব্লিড করে, আমাকে যদি রক্তপাত বন্ধ করার চিকিৎসা না করা হয়, আমরা জানি তো সেই জায়গায় তো আমার মৃত্যু ঘটবেই। তো নরমান বেথুন সেই কাজটা করলেন, এবং যুদ্ধক্ষেত্রে খালি রক্ত সঞ্চালন নয়, অপারেশন, একটার পর একটা অপারেশন করে গুলিকে বের করে তাকে রক্ত সঞ্চালন করে বাঁচিয়ে আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলেন, যখন ফ্রাঙ্কো বাহিনী প্রায় পিছু হটার অবস্থা হলো, তখন উনি আবার তার কাছে সংবাদ আসতে শুরু করলো যে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনে মুক্তিযুদ্ধ চলছে। সেখানেও এরকম পার্টিজান মানে হচ্ছে কংগ্রেস, এই কংগ্রেসরা গুলিবিদ্ধ হলে আজ আবার বাঁচছে না। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আবার সিদ্ধান্ত নিয়ে তিনি এসেছিলেন ওই মাদ্রিদ যুদ্ধক্ষেত্র থেকে, বার্সেলোনা যুদ্ধক্ষেত্র থেকে ইংল্যান্ডে কিছু যন্ত্রপাতি কিনতে, ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করবেন। ওই বার্সেলোনা যুদ্ধের অভিজ্ঞতাকে নিয়ে ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করবেন, কিন্তু সেটাও তার কপালে হলো না। তিনি সেখানে আবার পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে তিনি জানতে পারলেন যে চীনে মুক্তিযুদ্ধ চলছে, সেখানে আমার যাওয়া দরকার। সেখানে যাওয়া দরকার বললে যাওয়া যায় না, সেখানে তো বোমাবর্ষণ করছে, সেখানেও জাপানি বাহিনী, সেখানেও চিয়াং কাই শেক তাদের, কিন্তু তিনি হংকং হয়ে
আমার সৌভাগ্য হয়েছে আমি একবার ব্রিটিশ শাসিত হংকংয়ে গিয়েছি, আমি একবার চীন শাসিত হংকংয়ে গিয়েছি, বেড়াতে যাইনি, এই রক্তদানের এই কংগ্রেসে গিয়েছি। সেই হংকং হয়ে প্রায় 5 দিন খচ্চর ঘোড়ার পিঠে চড়ে তারপর ট্রেনে করে তিনি চীনের দক্ষিণ প্রান্তে গিয়ে পৌঁছলেন। দক্ষিণ প্রান্তে গিয়ে পৌঁছলেন, সেই সময় একটা খবর উঠে গেল নরমান বেতুন মারা গেছে। নরমান বেতুন মারা গেছে, এটা আপনারা মহাচীনের প্রতীক করলেও জানতে পারবেন। এই নরমান বেতুন মারা গেছে এবং পাশ্চাত্য দেশগুলি যারা বিশেষ করে এই বিশ্বযুদ্ধের নায়ক তারা সকলেই তার জন্য অত্যন্ত খুশি হলেন। খবরটার একটা অত্যন্ত মূল্যায়ন করবার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগে একটা ঘটনা আমি বলে তারপর চীনে যেতে চাই যে এর মধ্যে তার যে সব থেকে বড় রাজনৈতিক চেতনা, অর্থাৎ নিজেকে তিনি কমিউনিস্ট ভাবা শুরু করলেন, সেই বিদ্যাটা তার কোথা থেকে আসবে, সেই শিক্ষাটা কোথা থেকে আসবে। সেই যখন ডাক্তারির একটা চরম সীমায় পৌঁছে গেছে, তখন তিনি দেখলেন যে আমি আগে ভাবতাম যে যক্ষা রোগের চিকিৎসা করলে এই রুগীদেরকে, গরিব রুগীরা ডাক্তারের কাছে আসার সুযোগ পায় না, গরিব রুগীরা পরীক্ষা করার সুযোগ পায় না, বড় লোকরা চিকিৎসা করে, বড় লোকরা ভালো হয়, গরিব মানুষরা ভালো হয় না। কিন্তু এত গাদা গাদা করে যদি বস্তি থেকে মানুষ যক্ষা রোগ নিয়ে আসে, আমি তাদের ভালো করবো কি? তিনি খবর পেলেন যে সোভিয়েত রাশিয়া মানে তখন লেনিন স্টালিনের সোভিয়েত রাশিয়াতে একটা যক্ষা রোগের উপরে একটা বিশ্ব কংগ্রেস হচ্ছে। তিনি আরও 3 ডাক্তারের সাথে তিনি সোভিয়েত রাশিয়া গেলেন এবং সোভিয়েত রাশিয়াতে গিয়ে 3 দিনের ওই কংগ্রেসে তিনি একদিন হাফবেলা থেকে তিনি ঠিক করলেন আমি সোভিয়েত রাশিয়া ঘুরে দেখবো এখানে যক্ষা রোগীদের কীভাবে চিকিৎসা করা হয়, এখানে যক্ষা রোগ কীভাবে মানুষ হলে তারা কী করে। তিনি ঘুরে ঘুরে দেখলেন যে সেখানে যক্ষা রোগীর চিকিৎসাকে যক্ষা রোগ মুক্ত করার দায়িত্বটা সরকারি। তিনি সেখানে দেখলেন সব চিকিৎসার দায়িত্বই তখন সোভিয়েত রাশিয়া গ্রহণ করেছে, মানুষের চিকিৎসার দায়িত্ব রাষ্ট্রের। তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি ফিরে এসে ঠিক করলেন যে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে এবং সমাজ ব্যবস্থার মধ্যে সমাজতান্ত্রিক, অনেকে তাকে কমিউনিস্ট বলে, তার বন্ধু চিকিৎসক যারা কমিউনিস্টকে ভালোবাসতেন না, কমিউনিস্টকে দেখতে পারতেন না, তাকে কমিউনিস্ট বলা শুরু করলেন। তিনি বললেন আমি তো নিজেকে কমিউনিস্ট ভাবলে গর্ববোধ অনুভব করি, তোমরাই বা এরকম করছো কেন? তো যাই হোক, সেই অবস্থার মধ্যে সোভিয়েত রাশিয়া কিন্তু তার দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন করে দিল এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন করার মধ্য দিয়ে তিনি ঠিক করলেন না ওই সকল ডাক্তারি আমি আর করবো না, সকল চাকরি আমি আর করবো না, পিপুলস মেডিকেল ফান্ড তৈরি করতে হবে, যেটাকে জনস্বাস্থ্য, আজকের যেটা জনস্বাস্থ্য। এই জনস্বাস্থ্য আন্দোলনের পক্ষে তিনি বেশ কিছু চিকিৎসককে একত্রিত করে একটা সভা ডাকলেন। তিনি দেখলেন যে তিনি মাইনরিটি, তিনি একাই চাইছেন এই জনস্বাস্থ্যের কথা। তার বন্ধু চিকিৎসকরা বলছে যে যদি এই রাষ্ট্র যদি চিকিৎসার দায়িত্ব নিয়ে নেয় তাহলে ডাক্তাররা খাবে কি, ডাক্তারদের রোজগার কোথায় যাবে? আজকে যে ডাক্তাররা খালি পেশাদারি হয়ে গেছে, ডাক্তাররা টাকা ছাড়া কথা বলে না, এটা কিন্তু সেই দিনও কিন্তু নরমান বেতুনকে ফেস করতে হয়েছে। তিনি কারো কথা শুনলেন না, নিজেই তৈরি করলেন। তিনি নিজেই একটা এই যেটা জনস্বাস্থ্য, একটা পিপলস মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো গড়ে তোলার জন্য যা চাইবে তিনি সেটা তৈরি করলেন এবং তৈরি করে তিনি তার সম্পাদক হলেন এবং সেই দিকে তিনি এর উপরে তিনি কাজ শুরু করলেন। এর মধ্যে তিনি চীনের ডাক পেলেন, চীনে চলে গেলেন। চীনে চলে যাওয়ার পর 5 দিন পরে তার কাছে আকর্ষণীয় সংবাদ এলো যে কমরেড মাও সেতুং তাকে দেখা করতে বলেছে। কমরেড মাও সেতুং তার সাথে দেখা করতে বলেছে, যেটা শুনে তিনি এত আনন্দিত, যে আমার স্বপ্ন সফল হবে। আমি তার কাছে প্রস্তাব দেবো যে এই জনস্বাস্থ্য আন্দোলনের জন্য তাকে যদি করতে হয় তাহলে তাকে এই কাজটা করতে হবে। সেই প্রায় 3 ঘন্টার আলোচনা হয়েছিল মাও সেতুংয়ের সাথে ডক্টর নরমান বেতুনের। মাও সেতুং বারবার করে বলছেন যে আমি শুনেছি আপনি মাদ্রিদে, আপনি বার্সেলোনাতে যুদ্ধক্ষেত্রে আপনি অনেক মানুষকে, আপনি মৃতপ্রায় মানুষকে আপনি বাঁচিয়ে তুলেছেন।
কত মানুষকে আপনি বাঁচাতে পারেন? বলতো মোর দেন 75%। কিন্তু মোর দেন 75% আমরা তো এখানে কাউকেই বাঁচাতে পারছি না। তার জন্য কী চাই? বলতে চাই হচ্ছে যুদ্ধক্ষেত্রের খুব পাশাপাশি ভাবে অপারেশন থিয়েটার। বলছে সেটা এখন কী করে সম্ভব? আজকে যুদ্ধক্ষেত্র এখানে হচ্ছে, কালকে যুদ্ধক্ষেত্রে ওখানে হচ্ছে, আমরা গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করছি। ওরা তো অনেক অস্ত্রশস্ত্র আছে, ওরা চাইছে যুদ্ধটা তাড়াতাড়ি শেষ করতে, আর আমরা চাইছি যুদ্ধটাকে অনেক ত্বরান্বিত করতে। সেই কারণে ভিয়েতনামের যুদ্ধ অনেক দিন ত্বরান্বিত হয়েছিল, আমেরিকা পরাস্ত হয়েছিল। তো এই গেরিলা যুদ্ধ আমরা চাইছি এটাকে ডিলে করতে, ওরা চাইছে তাড়াতাড়ি করতে। আর আমরা তো যে জায়গায় আমরা যাচ্ছি সেই জায়গায় পরের দিন ওই জাপানি বাহিনী এসে বলছে না, তা আমাদের জন্য তার জন্য কোনো প্রয়োজন নেই। মোবাইল অপারেশন থিয়েটার, তার যন্ত্রপাতি, তার রক্ত, সব কিছু ব্যবস্থা আছে। আপনি খালি যেখানে রণাঙ্গনে যুদ্ধ হবে তার 20 কিলোমিটারের মধ্যে অপারেশন আমি করবো, এবং তার সাথে আরও 3 জন, ওই জনস্বাস্থ্যের মধ্যে আরও 3 জন শল্য চিকিৎসক তার সাথে তার বন্ধু তারা যোগ দিয়েছে। এরকমভাবে চলছে চীনে রোজ, এক ফ্রন্ট থেকে আরেক ফ্রন্ট, এক ফ্রন্ট থেকে আরেক ফ্রন্ট, এক ফ্রন্ট থেকে আরেক ফ্রন্ট। প্রত্যেক দিন এই রক্ত সংগ্রহ, রক্ত সঞ্চালন আর অপারেশন, প্রত্যেক দিন 25টা-30টা অপারেশন করছেন ডক্টর নরমান বেতুন। খালি অপারেশন করছেন না, আবার সন্ধ্যাবেলা গিয়ে সেখানে গ্রামের মানুষকে, কৃষককে, শ্রমিককে ঐক্যবদ্ধ করবার জন্য বক্তৃতা দিচ্ছেন। আর সেখানকার তিনি মাতৃত্ব থেকে ওই নরমান বেতুন হয়ে ফিরেছিলেন, যে নরমান বেতুনের নামটা চীনের গ্রামে গঞ্জে সব জায়গায় সকলে সঙ্গীত রচনা করেছে। একদিন একটা জায়গায় গিয়ে তিনি মুগ্ধ হয়ে গেলেন। তার প্রবাসী 2 জন সহকারী মাও সেতুংকে নির্বাচিত করে দিয়েছিলেন। তারা বললেন আজকে আপনাকে একটা নাটক দেখতে হবে। আমি নাটক ভালোবাসি, আমি নাটক লিখেছিও, কিন্তু নাটক দেখার সময় কোথায়? আমার তো অপারেশন করতে হবে, ওখানে এই নাটকটা আপনাকে দেখতে হবে। ওনার নাটকটা দেখার পর ওনার কিন্তু বুঝতে অসুবিধা হলো না। ওই নাটকের যিনি মূল চরিত্রে সেই চিকিৎসক ডক্টর নরমান বেতুন। অর্থাৎ ওরা চীনা ভাষায় নাটক রচনা করে নরমান বেতুনের জীবনী নিয়ে, সেই জীবনী দিয়ে ওরা এই নাটক তৈরি করেছে। তিনি মুগ্ধ হলেন। তিনি এই কাজ যেভাবে ত্বরান্বিত করছিলেন, প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন, রণাঙ্গনে বলছেন কমরেড তোমরা যুদ্ধ করো, আমাদের সাথে নরমান বেতুন আছে। নরমান বেতুন আমাদের বন্ধু, নরমান বেতুন আমাদের চিকিৎসক, নরমান বেতুন আমাদের নেতা। মানে তাকে একেবারে দেবতার মতো মনে করা শুরু করে দিচ্ছে সেখানকার মানুষ। সেই জায়গায় দাঁড়িয়ে দিনের পর দিন, এই জায়গায় আপনারা জানেন যে চীনের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এবং চীনের সেই রাজনৈতিক প্রেক্ষাপটে সেই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু জায়গায় তারা সহযোগিতা পেয়েছিল। তখন চৌয়েনলাই আর চিয়াং কাই শেকের কিছু অবদান ছিল প্রথম দিকে। পরের দিকে তারাও কিন্তু দেখলো যে না, তখন কমিউনিস্ট ভাবটা, নেতৃত্বটা চলে আসছে খুব কাছে করে। সেই সময় একটা সময় যখন অনেক গোলা বারুদের বিরুদ্ধে একটা জায়গায় অপারেশন থিয়েটার চলছে, একটা মোবাইল অপারেশন থিয়েটার, ডক্টর বেতুন একটার পর একটা অপারেশন করছে। ওই তার 2 প্রবাসী টং আর ফুকে জিজ্ঞেস করলো আর কটা আছে? বলছে আরও 10টা আছে। বলছে যে স্যার আমাদের কাছে খবর আছে শত্রু বাহিনী ইতিমধ্যে 20 কিলোমিটারের মধ্যে এসে গেছে, আমার কাছে নির্দেশ আছে এক্ষুনি আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। ডক্টর বেতুনই হচ্ছে প্রথম চিকিৎসক পৃথিবীতে বলেছিলেন যে অসুস্থ রুগী, আহত সৈনিক ডাক্তারের কাছে আসবে না, ডাক্তার ছুটে যাবে রুগীর কাছে। যেটা থেকে আমরা ছোটোবেলায় বাড়ির হাউস ফিজিশিয়ানকে দেখেছি, সাইকেল করে ডাক্তার বাড়িতে আসতেন, এখন তো সব নেই। তো সেগুলি কিন্তু তারই তৈরি করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি বললেন অপারেশন শেষ না করে আমি যেতে পারব, আমি একজন চিকিৎসক। অপারেশন করতে করতে একটা সময় স্ক্যালপেল দিয়ে শোল, তার স্ক্যালপেলে তার আঙুলটা কেটে গেল। অনেকবার করে আঙুলে বেঞ্জামিন, তখন বেঞ্জামিন ছিল, আইডিনা বেঞ্জিন আমরা দিতাম, আমাদের ছোটোবেলায় মনে আছে। সে বারবার সেটা দিয়ে তিনি আঙুলটা ধুচ্ছিলেন। ওইটা দেখে তার সহকারীদের বিরুদ্ধে, চিকিৎসকের বিরুদ্ধে কী হয়েছে, বলে কিছু না, সামান্য আঙুলটা কেটে গেছে। কিন্তু আঙুলটা কেটে গেছে, পরের দিন সে আঙুলটা খুব ফুলে ব্যথা,
তাতেও তিনি অপারেশন থিয়েটার বন্ধ করবেন না, কিন্তু তার সহকারী চিকিৎসক এবং তার সহকারীরা বললেন যে না স্যার, আপনাকে আজকে বিশ্রাম নিতেই হবে। আর বিশ্রাম কথাটা শুনলেই উনি খুব ক্রোধে ফেটে পড়লেন, বলছে বিশ্রাম নেওয়াটা আমাদের কাজ না, বিশ্রাম যখন দরকার হবে তখন আমি বিশ্রাম নেব, কিন্তু অপারেশনগুলি করতে হবে। এবং সেই অপারেশন, সেই আঙুল কাটা আজকের 2.5 টাকা না 3 টাকা দাম, কত এখন 3 টাকা স্টক সাইজে 5 টাকা এখন। তখন কিন্তু এই চিটিনা স্টক সাইজটা কিন্তু ওষুধ বেরিয়েছিল, ওনার কাছে যা ওষুধ ছিল, উনি নিজেই তো অনেক বড় চিকিৎসক, বলছে যে ওষুধগুলি আমার দরকার ছিল সেই ওষুধগুলি আমেরিকায়, ইংল্যান্ডে পাওয়া যায়, এখানে তো পাওয়া যাচ্ছে না, এই যা আছে তাই দাম। সেই ওষুধ খেয়ে খেয়ে উনি 5টা দিন কাটিয়ে দিলেন। কিন্তু একটা সময় এমন অবস্থা হলো, নরমানের গায়ে ভীষণ জ্বর, আর বারবার বলছে 3টে কম্বল চাপা দেওয়ার পরেও তার শীত লাগছে, তোমাদের কি শীত লাগছে না? তারপর উনি নিজেই বুঝতে পারলেন যে সেপ্টিসেমিয়া আমি আক্রান্ত হয়েছি, আমার আর জীবন কিন্তু বেশি দিন নেই। সে বলল তোমরা কিন্তু বলো। তার মধ্যে আরেকটা কথা বলতে হয়, তার জন্য মাউসেদুন $100 চীনের ডলার সেই সময় নির্ধারিত করে দিয়েছিল, $100 তার মায়না, কিন্তু সেই মায়না তিনি কোনোদিন নেননি। কিন্তু সেই মায়নার টাকাটা ওই যে রুগীরা দেখতেন হাসপাতালে তাদের জন্য তিনি ব্যয় করতে বলেছিলেন, বারবার করে তাকে বলা হয়েছিল, কিন্তু সেই জায়গাও সেটা তিনি প্রত্যাখ্যান করেছিলেন। বলছে না, আমি তো তোমরাই আমার থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা করছি। তো এইভাবে তার জীবন বিপন্ন হলো। একটা সময় আসলো, গ্রামের মানুষ ভেঙে পড়ছে, তার প্রবাসীদের কাছে জিজ্ঞেস করছি কেমন আছেন। তারা বললেন যার কোনো আশা নেই। মৃত্যুর পরও নরমান বেতুনকে 5 দিন দিনের বেলায় লুকিয়ে রাখতে হয়েছে কচুরিপানার নিচে। অর্থাৎ সেখানেও ওই জাপানি বাহিনী এবং চীনের যারা, তারা কিন্তু দিনের বেলায় নরমান বেতুন মারা গেছে খবরটাও নরমান বেতুন দিতে চান না কাউকে। বেতুন মারা গেছে শুনলে ওদের আরও বেশি, তোমরা ফ্রান্সেসকে একটু সাহায্য করো। ফ্রান্সেসকে বললো আমি ভালো আছি। দিনের বেলায় নরমান বেতুনকে লুকিয়ে রাখা হতো, আর রাতের বেলায় ওরা আবার সেই খচ্চর নিয়ে, ঘোড়া নিয়ে রাতের অন্ধকারে একটা নিরাপদ জায়গায় ছুটে গিয়েছিল, যে জায়গায় গিয়ে চিরকালের জন্য চিরনিদ্রায় সাহিত্য করায় নরমান বেতুনকে। এবং তার পাশেই কিন্তু ডক্টর কোটনিসের সোনা। আমি 2বার বেজিং গিয়েছি, 2বারই গিয়েছি WHO আমন্ত্রণে। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বেজিং থেকে অনেক দূর, যেখানে সেটা দক্ষিণ প্রান্তে, দেখা হয় মানে সেই জায়গাটার সুযোগ আর পাইনি। কিন্তু ডক্টর নরমান বেতুন এমন একজন মানুষ, তিনি একজন চিকিৎসক, তিনি একজন শল্য চিকিৎসক। আজকের চেস্ট সার্জারি, আজকের থোরাসিক সার্জারি, আজকের ব্লাড ব্যাঙ্কিং সিচুয়েশন, আজকের রাজনৈতিক অস্থিরতা, সব কিছুর মধ্যে তিনি এই কথাই তিনি বলতেন, আমি কিন্তু একজন কমিউনিস্ট হিসেবে নিজেকে গঠন করছি। কিন্তু সেই সময় বলবার তার সুযোগ ছিল না, তার কারণ তার অনেকেই তাহলে তার পাশ থেকে সরে যেত। তাই আমাদের যে সময় দেওয়া হয়েছে আমি তার মধ্যেই শেষ করার চেষ্টা করলাম। আমি সকলের প্রতি আপনারা যারা মনোযোগ দিয়ে শুনলেন, আসলে আমি এই 50 বছর ধরে আমার খুব মোটিভেট দি মোটিভেটার্স। রক্তদান আন্দোলন এখনও পৃথিবীতে কোনো বিকল্প নেই, রক্তের কোনো বিকল্প নেই, এবং সেটা সেই সময় যা ছিল আজকেও আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আছি। আজকে যে আমরা খুব বেশি এগিয়েছি এ কথা বলবো না, আমরা হয়তো নিরাপত্তার দিকে অনেক এগিয়েছি, এবার তখন এইসব রোগ ছিল না, তখন খালি ভিডিআরের পরীক্ষা করে রুগীকে রক্ত দিয়ে দেওয়া হয়। এখন অনেক সহকারী রোগ এসছে, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, ম্যালেরিয়া, ভিডিআরএল, HIV-1, HIV-2, ব্যাকটেরিয়া। আমি জাপানে গিয়েছি, সেখানে 17টা পরীক্ষা হয়, আমাদের দেশে 5টা পরীক্ষা হয়। আমি সুইজারল্যান্ডে গেছি, 18টা পরীক্ষা হয়। আমি চিনি গেছি, 14টা পরীক্ষা হয়, কিন্তু আমাদের দেশে এখনো 5টা ম্যান্ডেটরি টেস্ট হয়। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে, যে জায়গায় দাঁড়িয়ে উনি রেখে গিয়েছিলেন
এই রক্তদানের উদ্বুদ্ধকরণে একটা কথা বলে আমি খালি শেষ করব। একটা সময় যখন চীনের এই মুক্তিযুদ্ধে যখন অংশগ্রহণ করছেন একজন সৈন্য একেবারে স্ট্রেচার করে নিয়ে আসা হলো ডক্টর বেতুনের কাছে অপারেশন থিয়েটারে। অপারেশন থিয়েটারের মধ্যে উনি বুঝলেন যে শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেল, এখনই ওকে আগে অপারেশন করার আগে ওকে রক্ত দিতে হবে। তাই একটা উনি অনুরোধ করেছিলেন, তোমাদের মধ্যে কে আছো ওকে রক্ত দিতে হবে, ও পজিটিভ রক্ত ওকে দিতে হবে। কেউ এগিয়ে আসেনি, কেউ এগিয়ে আসেনি। উনি একটা কথা বলেছিলেন, সেই কথাটা আমাদের সমাজকর্মীদের মনে রাখতে হবে। উনি নিজেই রেগে গেছিলেন, রেগে হাতের গ্লাভস খুলে খুলে বলেছিলাম, আই ওয়াজ বর্ন ইন কানাডা, আই স্টাডিড ইন ইউকে। আমি তোমাদের দেশের স্বাধীনতার জন্য আমি তোমাদের দেশে এখানে লড়াই করছি, আর তোমাদের পার্টি জানিয়েছিল তোমরা রক্ত দেবে না। তারপরে উনি নিজেই বললেন যে না, মাও সেতুকের একটা কোটেশন উনি জ্ঞান দিয়ে মনে রাখতেন, মানুষকে কিছু শেখাতে গেলে আগে নিজেকে ছাত্রের জায়গায় নিয়ে যেতে হবে। ছাত্র এবং শিক্ষকের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা স্থাপন করতে হবে। অর্থাৎ উনি তখন বুঝলেন যে আমি যাদেরকে অনুরোধ করেছিলাম তাদেরকে সেটা অর্ডার হয়ে গেছে, কিন্তু সেটাকে আমি ছাত্রের মতো ছেড়েতে পারিনি। তিনি কী করলেন, তিনি গিয়ে পাশের স্টেশনে শুলেন, তার শরীর থেকে আবার 1 লিটার রক্ত তিনি বের করলেন, যদিও তিনি 4 সপ্তাহ আগে রক্তদান করেছিলেন। সেই রক্তটা যখন ওইখানে ওই পার্টিজানকে সঞ্চালন করা হলো, এবং কয়েক ঘন্টার মধ্যে পার্টিজান যিনি ঠোঁটে ঠোঁট লেগে গিয়েছিল, যার চোখ বন্ধ হয়ে গিয়েছিল, সে আস্তে আস্তে চোখ খুললো, সে আস্তে আস্তে তাকালো, এবং কেমন আছে জিজ্ঞেস করতে, সে বলছে আমি ভালো আছি। তখন তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। এইটা হচ্ছে যে টিচিং মেথড অফ ডক্টর মোহাম্মদ। নমস্কার। এতক্ষণ ধরে গল্পের মতো মনে হচ্ছে, উনি যেন গল্পের ছলে আমাদের কাছে এগুলো বললেন, কিন্তু যতটা বললেন তার থেকে অনেক বেশি ওনার মগজে রয়েছে। সময়ের জন্য ঠিকভাবে উনি এক্সপ্রেস করতে পারেন। তা এই সুযোগে বেশিরভাগটাই আমরা শুনলাম, যেটা মনে হয়নি যে উনি একটা লেকচার দিচ্ছেন। কিন্তু একটা জিনিস পরিষ্কার, কিছু নতুন তথ্য তো পাওয়া গেল, সেইটারই পরিপ্রেক্ষিতে আপনাদের জন্য আরো কারোর কিছু বলার থাকে, আপনারা বলতে পারেন। উনি স্বচ্ছন্দে সঠিক তথ্য দিয়ে বুঝিয়ে দেবেন যে এই সময় এই হয়েছিল, এইটার পরিপ্রেক্ষিতে এইটা ইত্যাদি।